আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যাকাউন্টিং ফর লিজ। সো এই লিজ চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে এটা থেকে প্রতি বছর আমাদের কোশ্চেন এসে থাকে। সো চলো দেখা, আমরা এই চ্যাপ্টারে অনেক সুন্দরভাবে শিখবো, যে বেসিক থেকে একদম শিখবো যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, কিংবা কোনটার সাথে কোনটা কী হয়, এই বিষয়গুলো আমরা সব শিখবো। দেখো, একটা চ্যাপ্টারে তুমি যদি ডেপথ ধরতে পারো, কিংবা এটা কোনটা থেকে কোনটা হয়েছে বা এটা বলতে কী বোঝায়, যখন তুমি পড়াটার মধ্যে একটা মজা পাবা, তখন দেখবা তোমার ম্যাথ করতেও ভালো লাগবে, তুমি কোশ্চেন বুঝতেও ইজি হবে, ইভেন ওই চ্যাপ্টারটা করতেও তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে দেখবা অনেক জায়গায় তোমরা পড়ো, দেখবা তোমাদের সরাসরি চ্যাপ্টার নিয়ে আলোচনা করে কিংবা ম্যাথ করায়, হয়তো বা বোঝায় লিজ হচ্ছে তোমার ভাড়া দেওয়া, ভাড়া নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া, এইসবই অল্প একটু বুঝাইয়া এরপরে ম্যাথে চলে যায়, কিংবা জার্নাল করায় সরাসরি ম্যাথে চলে যায়। কিন্তু একটা চ্যাপ্টারে তোমার কী থেকে শুরু হয় কিংবা কী কী হতে পারে, এই বিষয়গুলো যদি তুমি জানো, তাহলে তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা হবে, তোমার ওই চ্যাপ্টারটা পড়তেও ভালো লাগবে, যে তুমি অনেক কিছু জানতেছো, বুঝতেছো। যখন তুমি বুঝবা তখন তোমার কাছে এমনি ভালো লাগবে। তো চলো আজকে আমরা লিজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে এ লিজ ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, মানে লিজ হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, চুক্তি আর কি, ইন হুইচ, যার মধ্যে দ্য ওনার অফ অ্যাসেটস, অর্থাৎ সম্পদের যে ওনার আছে, গিভস অ্যানাদার পার্টি অন্য পার্টিকে বা অন্যজনকে দেয়, টু রাইট টু ইউজ দ্য অ্যাসেট স্পেসিফাইড পিরিয়ড ইন এক্সচেঞ্জ ফর পিরিয়ডিক লিজ পেমেন্টস, অর্থাৎ অন্য পার্টিকে তার সম্পদ ব্যবহারের যে অধিকার দেয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, ইভেন পরবর্তীতে সেটা এক্সচেঞ্জ হয়ে আবার মালিকের কাছে চলে আসবে, সেটাই হলো মূলত লিজ। ওকে, অর্থাৎ লিজ হচ্ছে মূলত, মনে করো তোমার একটা সম্পদ আছে, সেই সম্পদটা তুমি মনে করো একটা জমি আছে, সেই জমিটা তুমি একজনকে 5 বছরের জন্য লিজ দিলে, 5 বছরের জন্য লিজ দিলে বিনিময়ে তুমি তার কাছ থেকে টাকা পাবে। একটা নির্দিষ্ট সময়ের জন্য লিজ দিয়েছে, তুমি তার কাছ থেকে টাকা পাবে। এখন এই সম্পত্তিটা কি যে নিছে তার নিজের হয়ে যাবে, নাকি তোমার সম্পত্তি থাকবে? এটা তোমার সম্পত্তি থাকবে, তোমার মালিকানায় থাকবে, সে জাস্ট ব্যবহার করার অনুমতি পাচ্ছে বা অধিকার পাচ্ছে কিছু সময়ের জন্য। ওকে, সে শুধু ব্যবহার করার অধিকার পাচ্ছে কিছু সময়ের জন্য। এখন আসে, অধিকার পাওয়া সত্ত্বেও অনেক সময় তোমার ইয়ের মধ্যে লেখা থাকে যে শর্ত সাপেক্ষে মনে করে একটা মেশিন কিনছে, সে মেশিনটা 5 বছর ইউজ করছে, এরপরে শর্তের মধ্যে লেখা ছিল যে তোমার 5 বছর পর তুমি চাইলে সেই সম্পদ কিনে নিতে পারবে, অর্থাৎ ক্রেতা কিনে নিতে পারবে। এটা কখন? যখন শর্ত থাকবে তখন কিনে নিতে পারবে। আদারওয়াইজ কিন্তু এই সম্পদ তোমার আছে মানে তোমার থাকবে, এটা ইয়ের কাছে চলে যাবে না, যে লিজ নিছে তার কাছে যাবে না। শুধুমাত্র শর্ত থাকলেই ওই সম্পদটা সে পরবর্তীতে কিনে নিতে পারবে, যে লিজ নিছে। এখন আসো, এই লিজের সাথে আমাদের পার্সেসের সম্পর্ক আছে, হায়ার পার্সেস, রয়্যালটি, লিজ, এই জিনিসগুলো সম্পর্ক আছে। দেখো আমরা সেটা কীভাবে, পার্সেস মানে কি, পণ্য ক্রয় করলে মালিকানা পেয়ে যাবে। মনে করো তুমি একটা পণ্য ক্রয় করছো, ক্রয় মানে তুমি মালিকানা পেয়ে গেছো, বাকিতে ক্রয় করো কিংবা নগদে ক্রয় করো, তুমি সম্পদের মালিকানা পেয়ে গেছো, এটা হচ্ছে পার্সেস। এরপরে হায়ার পার্সেস মানে কি, হায়ার পার্সেস মানে ব্যবহারের অধিকার পায়, মালিকানা পায় না, কিস্তি পরিশোধ করার পর মালিকানা পায় না যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কিস্তি পরিশোধ হয়, অর্থাৎ ব্যবহারের অধিকার পায়। অর্থাৎ মনে করো তুমি একটা সম্পদ ক্রয় করছো, আমরা যদি এটা হায়ার পার্সেসে আলোচনা করছি, তুমি একটা সম্পদ ক্রয় করছো, হ্যাঁ, হায়ার পার্সেস, ভাড়া ক্রয় পদ্ধতিতে। এখন তুমি মাসে মাসে কিস্তি পরিশোধ করছো, কিস্তি পরিশোধের আগে তুমি সেই সম্পদটা পাবে না। কিস্তি পরিশোধ করা শেষ, সম্পূর্ণ কিস্তি পরিশোধ করা শেষ, তখন মালিকানা পেয়ে যাবা তুমি। ওকে, তখন তুমি সম্পূর্ণ মালিকানা পেয়ে যাবে, এটা হচ্ছে হায়ার পার্সেস। এরপরে হচ্ছে রয়্যালটি কি, কিছু কিছু সম্পদ আছে যা কখনো মালিকানা যায় না বা মালিকানা চলে যায় না, যেমন মনে করো গীতাঞ্জলি বই, গ্রন্থস্বত্ব। এরপরে মনে করো আমরা যদি বলি, তুমি সরকার থেকে একটা ফিশারিজ নিছো, হ্যাঁ, মাছ উৎপাদন করবা বা মাছ চাষ করবা। এখন তুমি কি মনে করো 5 বছরের জন্য নিছো, তুমি কি নির্দিষ্ট সময় শেষে 5 বছর পরে সরকারকে বলতে পারবা যে আমার করেন, আমার কাছে আপনি ইয়েটা বিক্রি করে দেন, পুকুরটা বিক্রি করে দেন? এটা কি সরকার কখনো বিক্রি করবে? এটা তো সরকারি প্রোডাক্ট নাকি? সরকারি জমি, সরকার কি এটা বিক্রি করবে তোমার কাছে টাকার জন্য?
বিক্রি করবে না। এরকম মনে করে কিছু কিছু সম্পদ আছে যেগুলো কখনো তোমার মালিকানা চেঞ্জ হয় না, যার সম্পদ তারই থাকবে, তুমি শুধুমাত্র ব্যবহার করার অনুমোদন পাবে, সেটাই হচ্ছে রয়্যালটি। যেমন গীতাঞ্জলি বই, গ্রন্থস্বত্ব, আমরা জানি না প্যাটেন্ট, গ্রন্থস্বত্ব এগুলা, অর্থাৎ তুমি অন্য একজনের বই জাস্ট কিছু সময়ের জন্য তুমি বিক্রি করবা কিংবা তুমি কমিশন পাবা, ব্যবহার করার অনুমোদন পাবা, কিন্তু তোমার ওই সম্পদ কিন্তু তোমার মালিকানায় কখনো যাবে না। ওই গ্রন্থস্বত্বর মালিকানা, প্যাটেন্ট এগুলো কি তোমার অধীনে যাবে? কখনো যাবে না। এটা হচ্ছে তোমার তুমি জাস্ট ব্যবহারের অনুমতি পাবা। সো রয়্যালটি হচ্ছে কখনোই মালিকানা পাবে না। ঠিক একইভাবে লিজ দেখো, লিজ হচ্ছে ব্যবহারের অধিকার পায়, সম্পদ তুমি লিজ দিছো, সে ব্যবহারের অধিকার পাবে, কখনোই মালিকানা পায় না। হ্যাঁ, এরপরে দেখো কিস্তিতে ভাড়া পরিশোধ করে, ওকে, তবে শর্ত সাপেক্ষে মেয়াদ শেষে একটা দাম দিয়ে কিনে নিতে পারে, অর্থাৎ এটার মালিকানা কিন্তু কখনো যাওয়ার কথা না। তবে তবে যদি শর্ত থাকে, চুক্তিতে যদি শর্তে উল্লেখ থাকে যে মেয়াদ শেষে আমি চাইলে আপনার সম্পদ ক্রয় করে নিতে পারবো, তখন সেটাই হচ্ছে লিজ। ওকে, অর্থাৎ ব্যবহারের অধিকার পাবে, কখনো মালিকানা পায় না। তবে যদি শর্ত সাপেক্ষে থাকে, শর্ত থাকে চুক্তির সময়, তখন সেই শর্ত সাপেক্ষে সেই সম্পদটা কিনে নিতে পারবে, আদারওয়াইজ এই সম্পদের মালিকানা যে মালিক তারই থাকবে। ওকে, এখন আসো, তাহলে আমরা বুঝলাম পারচেজ, হায়ার পারচেজ, রয়্যালটি, লিজ, এগুলোর মধ্যে সম্পর্কটা বুঝলাম কোনটা কি। রয়্যালটির মালিকানা কখনো যাবে না, এটার মালিকানা যাবে কখন? যখন শর্ত থাকবে, আদারওয়াইজ মালিকানা যাবে না। হায়ার পারচেজের কিস্তিতে পরিশোধ করবে, কিস্তি পরিশোধ করার পরে সে মালিকানা পেয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ কিস্তি পরিশোধ করার পর। আর পারচেজ মানে তুমি যখন ক্রয় করবে সাথে সাথে মালিকানা পেয়ে যাবে। ওকে, দেখছি এই বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো তখন তোমার কাছে ভালো লাগবে যে তুমি এখানে কয়টা বিষয় বুঝতে পারছো, পারচেজ কী, এরপর হায়ার পারচেজ কী, রয়্যালটি কী, লিজ কী, এই বিষয়গুলো তুমি সব বুঝতে পারছো না। এরকমভাবে আমাদেরকে শিখতে হবে, তাহলে একটা চ্যাপ্টার পড়ে মজা পাবা। হ্যাঁ, এখন আসো, হায়ার পারচেজে কিস্তি পরিশোধের পরে মালিকানা পেয়ে যায় ক্রেতা। লিজে সাধারণত মালিকানা পায় না, সাধারণত পায় না, তবে শর্ত দেওয়া থাকলে মালিকানা হস্তান্তর করা যায়। ওই যে বললাম, যদি শর্ত থাকে বা চুক্তির সময় শর্ত উল্লেখ করে দেয় যে আমাকে যদি আপনি বিক্রি করেন পরে, নির্দিষ্ট সময় পরে, তাহলে আমার কাছে বিক্রি করে দিন, আমি কিনে নিব। ওকে, তো এই যদি শর্ত থাকে, সাধারণত পায় না, শর্ত থাকলে পাবে। আর হায়ার পারচেজে কিস্তির পরিশোধের পরেই পেয়ে যাচ্ছে মালিকানা। তো এই বিষয়গুলো আমরা জানলাম কোনটার সাথে কী সম্পর্ক। চলো এখন আসো, লিজ। লিজ কয় ধরনের? লিজ হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং লিজ, আরেকটা হলো ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজের আরেক নাম কি? ফাইন্যান্সিং লিজ। কি? ফাইন্যান্সিং লিজ বা আর্থিক লিজ। এখন আসো আর্থিক লিজ বা আর্থিক ইজারা, আর এটা হচ্ছে ক্যাপিটাল লিজ বা ক্যাপিটাল ইজারা। এখন আসো অপারেটিং লিজ কি? এক নম্বরে হচ্ছে লিজ কয় ধরনের? অপারেটিং লিজ আর হচ্ছে ক্যাপিটাল লিজ। এখন আসো অপারেটিং লিজ কি? অপারেটিং লিজ হচ্ছে স্বল্পকালীন বাতিলযোগ্য পরিচালন লিজ বলে। স্বল্পকালীন বাতিলযোগ্য ইজারাকে পরিচালন লিজ বলে। হ্যাঁ, তার মানে অপারেটিং লিজ বলতে আমরা কি বুঝছি? স্বল্পকালীন, এরপরে কি? বাতিলযোগ্য, মানে এটা বাতিল করা যাবে। এরপরে স্বল্প অর্থাৎ সময়, কম সময়ের জন্য, এটাই হচ্ছে লিজ। এখন ফিচার্স কি? অপারেটিং লিজের ফিচার্স বা বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো শর্ট পিরিয়ড, স্বল্প সময়ের জন্য এটা লিজ দেওয়া হয়। দুই হচ্ছে মেনটেনেন্স অ্যান্ড আদার এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ট্যাক্স, কস্ট, ইটিসি, এগুলোকে বহন করবে। এগুলো হচ্ছে বহন করবে, অর্থাৎ লেজার বহন করবে, মালিক বহন করবে। তুমি মনে করো অপারেটিং লিজে তুমি সম্পদ ভাড়া নিছো বা সম্পদ লিজ নিছো, ও যেহেতু এটা স্বল্প সময়ের জন্য, এটা কিন্তু লেজার বহন করবে, তুমি বহন করবে না। এখানে আমরা একটু পরে শিখবো এগুলো। এরপরে হচ্ছে ক্যান্সেলেবল, অর্থাৎ অপারেটিং লিজ ক্যান্সেল করা যায়, তুমি চাইলে যে কোনো সময় এটা ক্যান্সেল করতে পারবা। এরপরে এটার মধ্যে রিস্ক আছে, ইভেন হাই রিস্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, অপারেটিং লিজের বৈশিষ্ট্য। এখন আসো ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজ কি? দীর্ঘমেয়াদী অবাতিলযোগ্য লিজকে ক্যাপিটাল লিজ বলে। তার মানে আমরা কি বুঝলাম? ক্যাপিটাল লিজ হলো দীর্ঘমেয়াদী, এরপরে বাতিল করা যায় না, আর সেটাই হচ্ছে ক্যাপিটাল লিজ। বৈশিষ্ট্য কি বা ফিচার্স কি? ট্রান্সফার ওনারশিপ, অর্থাৎ ওনারশিপ ট্রান্সফার করা যায় মেয়াদ শেষে, কিংবা শর্ত সাপেক্ষে ট্রান্সফার করা যাবে ওনারশিপ, মালিকানা, কিংবা তোমার করা যায়। আচ্ছা, এরপরে আসো 2 নম্বরে, ইন ফিউচার লিজি ক্যান বাই দ্য অ্যাসেট। ভবিষ্যতে
ভবিষ্যতে লিজি মানে কি? লিজি মানে হচ্ছে তোমার সম্পদের ব্যবহারকারী, আর লেইজর হচ্ছে তোমার সম্পদ, যার সম্পদ যে মালিক সেই হচ্ছে লেইজর। মালিক হচ্ছে লেইজর, আর লিজি হচ্ছে সম্পদের ব্যবহারকারী বা যে সম্পদ লিজ নিছে। তাহলে ইন ফিউচারে লিজি কী করতে পারে? ক্যান বাই দ্য অ্যাসেট, সম্পদ ক্রয় করতে পারে। ওকে, এরপর 3 নাম্বার হচ্ছে ইকোনমিক ভ্যালু উইল বি 75% অর মোর। এটার আর্থিক ভ্যালু হবে 75% অথবা এর বেশি, এর কম হলে হবে না। এরপরে 4 নাম্বার হচ্ছে নন ক্যান্সেলেবল। এটা কি? ক্যান্সেল করা যায় না। আমরা এই অপারেটিং লিজে দেখলাম এটা ক্যান্সেল করা যায় যে কোনো সময়, কিন্তু ক্যাপিটাল লিজ নির্দিষ্ট সময়ের আগে সেটা কখনো ক্যান্সেল করা যাবে না। অর্থাৎ 5 বছর লিজ নিয়ে, তো 5 বছরের আগে তুমি এটা লিজ ক্যান্সেল করতে পারবা না। এরপরে 5 নম্বরে দেখো, প্রেজেন্ট ভ্যালু উইল বি কারেন্ট মার্কেট প্রাইস অর মোর দ্যান 90%। প্রেজেন্ট ভ্যালু কত হবে? কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী হবে, আদারওয়াইজ 90%-এর বেশি হতে হবে। যে সম্পত্তিটা লিজ দিবে কিংবা নিবে সেটার মার্কেট প্রাইস বর্তমান বাজার মূল্য হতে হবে, অথবা এটার হতে হবে 90% আপ। ওকে, এরপরে দেখো 6 নম্বরে, এক্সিকিউটরি কস্ট উইল বি অ্যাডজাস্টেড উইথ ইনস্টলমেন্ট। অর্থাৎ এক্সিকিউটরি কস্ট কোনগুলো? তোমার ইন্স্যুরেন্স, ট্যাক্স কস্ট অ্যান্ড আদার্স অল কস্ট, যে কস্টগুলো আছে সেগুলো আর কি ইনস্টলমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে। এরপরে হচ্ছে লং টার্ম। এটা কি? এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তাহলে আমরা বুঝলাম যে, আমি সংক্ষেপে বলি, আমরা লিজ বুঝলাম। লিজ 2 প্রকার, অপারেটিং লিজ, ক্যাপিটাল লিজ। দেখো আমরা এক্সট্রা যে বিষয়গুলো পড়াইছি এগুলো মনে করো অনেকে পড়াবে না কিংবা এরকম লিখে বোঝাবে না। হ্যাঁ, তোমরা বেশি প্যারা মনে করলে এগুলো দেখার দরকার নেই, এগুলো আমি আশা করি তোমরা বুঝছো। তোমরা জাস্ট সংজ্ঞাটা দেখবা। লিজ কি? লিজ হচ্ছে তোমার সম্পদ ভাড়া দিয়ে, সম্পদ লিজ দেয়, মানে দীর্ঘমেয়াদের জন্য লিজ দিয়ে সে টাকা ইনকাম করে, এরকম। এরপরে হচ্ছে লিজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অপারেটিং লিজ, এরপরে হচ্ছে ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ হচ্ছে শর্ট টার্ম, স্বল্প মেয়াদে। এরপরে মেনটেনেন্স অ্যান্ড আদার এক্সপেন্স, ক্যান্সেল করা যায়, রিস্ক থাকে। ক্যাপিটাল লিজ কি? ক্যাপিটাল লিজ হচ্ছে দীর্ঘমেয়াদী, বাতিল করা যায় না। ট্রান্সফার ওনারশিপ, এরপরে নন ক্যান্সেলেবল, লং টার্ম, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, মেয়াদ শেষে লিজি সেটা ক্রয় করতে পারবে। সো আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। চলো এখন আমরা দেখি এরপরে লিজি মানে কি? লিজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা, সম্পত্তির ব্যবহারকারী। লিজি মানে কি? লিজি মানে হচ্ছে ইজারা গ্রহীতা, সম্পত্তি ব্যবহারকারী, যিনি, ইনি হচ্ছে ইজারা গ্রহীতা। লেজর মানে কি? ইজারা দাতা, যিনি ইজারা দেয়, সম্পদ ইজারা দেয়, সে হচ্ছে লেজর, সম্পত্তির মূল মালিক। ওকে, এরপর আসো ভগ্নাবশেষ মূল্য 2 ধরনের, একটা হলো গ্যারান্টেড আর একটা হলো আনগ্যারান্টেড। এখন আসো ডেপ্রিসিয়েশন অন ক্যাপিটাল লিজ এর ক্ষেত্রে অবশ্যই ইজারা গ্রহীতার বইতে লিপিবদ্ধ হবে। ডেপ্রিসিয়েশন অন ক্যাপিটাল লিজের ক্ষেত্রে অবশ্যই কোন বইতে লিপিবদ্ধ হবে? ইজারা গ্রহীতার বইতে। মনে রাখবা, অবশ্যই কখন কার ইয়েতে ইনক্লুড হবে? যে সম্পদ ব্যবহার করে, যার কাছে সম্পদ আছে সে সম্পদের অবশ্যই বহন করবে। মনে করো তুমি কারো থেকে একটা সম্পদ নিছো, লিজ নিছো, এখন সেই সম্পদের অবশ্যই তোমাকেই বহন করতে হবে, মালিক বহন করবে না। কি বলছি বুঝছো? মালিক বহন করবে না। তুমি ব্যবহার করছো, তোমার অবস্থা হয়েছে, তুমি সেই অবস্থায় বহন করতে হবে, মালিক বহন করবে কেন? ক্লিয়ার? সো সেজন্যই বলছে ডেপ্রিসিয়েশন অন ক্যাপিটাল লিজে এর ক্ষেত্রে ইজারা গ্রহীতার বইতে লিপিবদ্ধ হবে, অর্থাৎ লিজির বই। ইজারা গ্রহীতা মানে কি? লিজির বইতে লিপিবদ্ধ হবে। আমরা জার্নাল যখন দিব তখন দেখতে পারবা, দুইটা বইতে জার্নাল দেওয়া লাগে। সে ইজারা গ্রহীতার বইতে লিপিবদ্ধ হবে। লিজের বর্তমান মূল্য এবং ন্যায্য মূল্যের মধ্যে যেটি কম সেটি হবে অবশ্যই নির্ণয়ের ভিত্তি মূল্য। আমাদের অবশ্যই নির্ণয় করতে বলবে, তখন বর্তমান মূল্য এবং ন্যায্য মূল্য, প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ফেয়ার ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা কম সেটি অবশ্যই নির্ণয়ের ভিত্তি মূল্য। ক্লিয়ার? এখন বুঝার ট্রাই করো, ম্যাথ করার সময় এগুলো কোন জায়গায় কাজে লাগে দেখতে পারবা। এরপরে দেখো ভগ্নাবশেষ মূল্য অনিশ্চিত হলে মানে কি? আনগ্যারান্টেড। অনিশ্চিত মানে কি? আনগ্যারান্টেড হলে বাদ দেওয়ার প্রয়োজন নেই, মানে তখন বাদ দেবো না। আনগ্যারান্টেড, এটা আমরা বাদ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ভগ্নাবশেষ মূল্য নিশ্চিত হলে লিজের বর্তমান মূল্য এবং ন্যায্য মূল্যের মধ্যে যেটি কম সেটি থেকে বাদ যাবে। আবার বলি,
মনে করো তোমার ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, লেখা আছে আনগ্যারান্টেড, অনিশ্চিত, অনির্দিষ্ট। তখন আমরা এই যে আমরা বলছি যে ন্যায্য বর্তমান মূল্য আর ন্যায্য মূল্য যেটা কম সেটা আমরা অ্যাকসেপ্ট করব। তখন আমরা কি করব, কমটা থেকে কি করব, এই ভগ্নাবশেষ মূল্য বাদ দিব না, কারণ এটা হচ্ছে অনিশ্চিত, এটা অনিশ্চিত। যদি নিশ্চিত হয়, যদি ভগ্নাবশেষ মূল্য নিশ্চিত বা গ্যারান্টেড বলা হয়, তখন আমরা সেটা বাদ দেব। কিসের থেকে বাদ দিব? বর্তমান মূল্য এবং ন্যায্য মূল্য, এই দুইটার মধ্যে যেটা কম সেটা থেকে বাদ দিব। ওকে, অনিশ্চিত হলে আমাদের সেটা দেখার বিষয় নয়, সেটা আমরা বাদ দেব না, নিশ্চিত হলে বাদ দেব। ক্লিয়ার? এখন আসো, মেনটেনেন্স কস্ট, নিট লিজ বা আর্থিক ইজারার ক্ষেত্রে ইজারা গ্রহীতা সম্পত্তি যেরকম গ্রহণ করবে মেয়াদ শেষে একই রকমভাবে বুঝিয়ে ফেরত দেবে। কোনো ক্ষয়ক্ষতি হলে ইজারা গ্রহীতা পরিশোধ করবে। মেনটেনেন্স লিজ, রক্ষণাবেক্ষণ ইজারার ক্ষেত্রে খরচ ইজারাদাতা বহন করবে। উইদাউট মেনটেনেন্স লিজ, রক্ষণাবেক্ষণবিহীন ইজারার ক্ষেত্রে মেরামত বিমা ও অন্যান্য খরচ ইজারা গ্রহীতা বহন করবে। তোমরা এত বড় এটা দেখার দরকার নেই, তোমাদেরকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সহজভাবে মনে রাখবে। এত বড় এগুলো লেখার মানে হচ্ছে, একটা কথা আছে না, একটা হচ্ছে অফিসিয়ালি আর একটা হচ্ছে আনঅফিসিয়ালি। মনে করে এটা অফিসিয়ালি লেখা বড় করে, এখন তোমাদেরকে আমি আনঅফিসিয়ালি শর্ট করে বলে দিচ্ছি, এটা মনে রাখলেই হবে। দিন শেষে ওই শর্ট আর এটা একই, এখানে গুছাইয়া বড় করে লেখা আর আমি শর্ট করে বলে দিলে তোমাদের কাছে এটা আরও ইজি লাগবে। নিট লিজ মানে হচ্ছে ক্যাপিটাল লিজ। মেনটেনেন্স লিজ মিনস হচ্ছে অপারেটিং লিজ। এই দুইটা বুঝছো? নিট লিজ মানে কি? ক্যাপিটাল লিজ। মেনটেনেন্স লিজ মানে কি? অপারেটিং লিজ। তাহলে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে বা নিট লিজের ক্ষেত্রে মেনটেনেন্স কস্ট লিজই বহন করবে। কে বহন করবে? লিজই বহন করবে। ক্যাপিটাল লিজের ক্ষেত্রে মনে করো তোমার কাছ থেকে যে দীর্ঘমেয়াদে যে সম্পদটা ইজারা গ্রহীতা নিছে, লিজি মানে কি? ইজারা গ্রহীতা। এখন সম্পত্তির যে খরচ হবে, ইন্স্যুরেন্স হোক, বিমা কস্ট হোক, এনি কস্ট, কোনো খরচ হলে সেটা কে বহন করবে? ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সেটা বহন করবে লিজি। কি বলছি বুঝছো? লিজি বা ইজারা গ্রহীতা বহন করবে। আবার বলে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সম্পত্তির সকল খরচ তুমি ব্যবহার করতেছো 5 বছর ধরে, ওই সময় যত খরচ আছে সেটা বহন করবা তুমি হচ্ছে লিজি। এটাই হচ্ছে নিট লিজ বা ক্যাপিটাল লিজ। ওকে। আর মেনটেনেন্স লিজ বা অপারেটিং লিজ মানে কি? মেনটেনেন্স কস্ট লিজর বহন করবে। মেনটেনেন্স কস্ট লিজর অথবা ইজারাদাতা বহন করবে। কি? ইজারাদাতা বহন করবে। তাহলে মেনটেনেন্স লিজ মানে অপারেটিং লিজকে, যেটা স্বল্প সময়ের জন্য নেওয়া হয়। মনে করো 5 দিন 10 দিন এরকম নিছো, এখন এর মধ্যে তোমাদের যদি সম্পদের বড় কোনো ক্ষতি হয় সেটা তুমি বহন করবে। তুমি না, মানে আমি, যেটা আমার কাছ থেকে নিছো আমি বহন করতে হবে, আমি সম্পদের মালিক। দেখো তুমি যদি মনে করো তোমার একটা মেশিন নিছো, 5 লাখ টাকার একটা মেশিন নিছো, তুমি ভাড়া নিছো মনে করো, বা লিজ নিছো ধরো স্বল্প সময়ের জন্য, তুমি ওরে দিবা 10,000 টাকা। হ্যাঁ, তুমি দিবা 10,000 টাকা লিজর রে। এখন এটার তুমি ইউজ করতে যায় খরচ ক্ষতি হয়েছে 50,000 টাকা, এখন তুমি কি এটা বহন করবা? এটা তুমি বহন করবে না। আমাদের অপারেটিং লিজ বলতেছে যে যেহেতু আমি স্বল্প সময়ের জন্য নিচ্ছি, তার মানে এই বড় সম্পত্তিটার কোনো বড় ক্ষতি হলে, ক্ষয়ক্ষতি হলে সেটা কিংবা এনি কস্ট, সব ধরনের খরচ বহন করবে কে? লিজর বা দাতা বহন করবে। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সব খরচ বহন করবে হলো ইজারা গ্রহীতা, আর অপারেটিং লিজের ক্ষেত্রে সব খরচ বহন করবে কে? লিজর বা দাতা। ওকে। এখন আসো, এই চ্যাপ্টারে সাধারণত জাবেদা করতে হয়। এই চ্যাপ্টারে আমরা কি করব? এই চ্যাপ্টারে সাধারণত জাবেদা করতে হয়, তবে মাঝে মাঝে লেজার করতে হতে পারে বা খতিয়ান করতে হতে পারে। তাহলে মেইন কি? মেইন হলো আমাদের জাবেদা করতে হবে এই চ্যাপ্টারে। চলো তাহলে এখানে আমরা জাবেদাগুলো দেখি। প্যারা নেওয়ার কোনো কারণ নেই, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। হ্যাঁ, চলো দেখো ক্যাপিটাল লিজের ক্ষেত্রে ইন দ্য বুকস অফ লিজে, ক্যাপিটাল লিজের 2টা বই। কয়টা বই? 2টা বই। একটা হচ্ছে লিজির বই আর একটা হচ্ছে লেজরের বই। লিজি হচ্ছে ইজারা গ্রহীতা, ইজারা গ্রহীতার বই হবে একটা,
ইজারা গ্রহীতার বইতে জাবেদা দেওয়া লাগবে একভাবে, আরেকটা হলো ইজারা দাতা বা লেজরের বইতে জাবেদা দেওয়া লাগবে আরেকভাবে। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল লিজে কয়টা বই? 2টা বই ক্রিয়েট করা লাগবে। এখন মনে করো ক্যাপিটাল লিজ মানে লং টার্ম, যেটা লং টার্মের জন্য নিছে, ইজারা গ্রহীতা ইজারা নিছে, তার মানে এখন আমাদের এটা কী হবে? এই বইতে ইন দ্য বুকস অফ লিজের বই বা ইজারা গ্রহীতার বই। 1 নাম্বার, যখন সম্পত্তি ইজারা নেওয়া হবে বা সম্পত্তি গ্রহণ করা হবে, তুমি কারো থেকে ইজারা নিয়েছো, তাহলে তোমার কাছে কি আসবে? সম্পদ আসবে, লিজ অ্যাসেট ডেবিট, আর কি বাড়বে? দায় বাড়বে, লিজ লাইবিলিটি ক্রেডিট। ক্লিয়ার? তোমার কাছে সম্পদ আসবে আর দায় বাড়বে, যেহেতু তুমি এটা ইয়েতে নিচ্ছ, লিজ নিচ্ছ। সো এই দায় বাড়বে, একদিকে সম্পদ বাড়বে আর একদিকে দায় বাড়বে। তাহলে লিজ অ্যাসেট ডেবিট আর হলো লিজ লাইবিলিটি ক্রেডিট। 2 নম্বর হচ্ছে রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খরচ ইজারা গ্রহীতা বহন করবে। আমরা তো বললাম, ওই যে একটু আগে শিখলাম এগুলো, যে ইজারা গ্রহীতা সকল খরচ বহন করবে। বললাম না একটু আগে এখানে, এই যে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে মেনটেনেন্স কস্ট সকল বহন খরচ করবে কে? ইজারা গ্রহীতা করবে, বহন করবে। ওকে, তাহলে রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খরচ ইজারা গ্রহীতা বহন করবে বা প্রদান করবে। এটা জার্নাল কী হবে? রিলেটেড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখানে আমাদের একটা হবে রিলেটেড এক্সপেন্স ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। রিলেটেড এক্সপেন্স মানে কি? তোমার এখানে যে কোনো এক্সপেন্স হতে পারে, ইন্স্যুরেন্স এক্সপেন্স কিংবা এনি কস্ট। এখানে আমরা বলছিলাম আর একটা মেবি ইন্স্যুরেন্স কস্ট, ট্যাক্স কস্ট, অর্থাৎ যে কোনো কস্ট হতে পারে। সে কস্টকে আমরা একসাথে কি লিখছি? রিলেটেড কস্ট, রিলেটেড এক্সপেন্স লিখছি আর কি একসাথে। সো এখানে যে কোনো কস্ট হতে পারে, যে কোনো খরচ, সেটা এখানে ডেবিট হবে। ক্যাশ ক্রেডিট, মনে করে সে ইন্স্যুরেন্স খরচ বহন করছে বা প্রদান করছে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? এখন আছে 3 নম্বরে, ইজারা মূল্যের উপর সুদ প্রদেয় হলে কি? ইজারা মূল্যের উপর সুদ প্রদেয় হলে কী হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তোমার সুদ দায় হয়েছে, তাহলে দায় বৃদ্ধি পাইছে না? একদিকে খরচ বৃদ্ধি পাবে আর একদিকে দায় বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে 4 নম্বরে, সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করা হলে তোমার এখানে কী হয়েছে? সুদ প্রদেয় হয়েছে। এরপরে সুদ সহ কিস্তির টাকা কী হচ্ছে? পরিশোধ করতেছো তুমি। পরিশোধ করলে তোমার দায় কমে যাবে। এই ইন্টারেস্ট আছে, সুদ সহ পরিশোধ করতেছো, পরিশোধ করলে তোমার দায় কমে যাচ্ছে, তার মানে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। দায় কমলে ডেবিট হবে, আর দায় বাড়লে ক্রেডিট হবে। মনে রাখবা, আমাদের ওই যে হিসাব 5 প্রকার আছে না? আয় ব্যয়, মালিকানা সত্ত্ব, দায়, আরেকটা কি জানে আমি নিজে, আয় ব্যয় মালিকানা সত্ত্ব, দায়। 5টা না, আমার নিজে তো ভুলে গেছে হঠাৎ কি রে। আচ্ছা, যাই হোক। সো আমাদের হিসাবের মধ্যে তোমার আয় আছে, এরপরে দায় আছে, আয় ব্যয় উত্তোলন, এরপরে দায় মালিকানা সত্ত্ব নেবে। তাহলে আয় আছে, এরপরে তোমার হচ্ছে দায় আছে। এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তার মানে তোমার যখন দায় হ্রাস পাচ্ছে তখন তোমার ডেবিট হচ্ছে হিসাবের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এরপর হচ্ছে লিজ লাইবিলিটি। তুমি যে লিজের টাকা পরিশোধ করতেছ, কিস্তিতে টাকাটা পরিশোধ করতেছ মাসের মাস কিংবা বছরে বছরে, সে দায়টাও তোমার কমে যাচ্ছে। এরপরে তোমার থেকে কি যাচ্ছে? তোমার থেকে নগদ টাকা চলে যাচ্ছে। একদিকে তোমার ইন্টারেস্ট, সুদের দায় কমতেছে, আরেকদিকে তোমার লিজের দায় কমতেছে, আরেকদিকে তোমার নগদ টাকা চলে যাচ্ছে। ক্লিয়ার? ক্যাশ ক্রেডিট। এরপরে আসো 5 নম্বরে, ইজারা কিস্তির মধ্যে সুদ অন্তর্ভুক্ত না থাকলে কি? ইজারা কিস্তির মধ্যে সুদ অন্তর্ভুক্ত না থাকলে আমরা দেখো, এখন পরীক্ষার সময় কি আমাদের সবগুলো দেওয়া লাগবে। মনে করো তোমার সুদ অন্তর্ভুক্ত আছে, সুদ অন্তর্ভুক্ত থাকলে এই সুদের এই জাবেদাটা আসবে, এরপরে সুদের এই জাবেদাটা ফুল আসবে, ইন্টারেস্ট পেয়েবল আসবে, লিজ লাইবিলিটি, ক্যাশ, 3টে আসবে এখানে। সুদ নাই মানে তখন কি হবে? তোমার ইন্টারেস্ট পেয়েবলটা আসবে না, তখন কি হবে? লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এটাই আমাদেরকে এখানে বলা হয়েছে। দেখো, ইজারা কিস্তির মধ্যে সুদ অন্তর্ভুক্ত থাকলে, না থাকলে, তাহলে লিজ লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো আমাদের এখানে 7-8টা থাকতে পারে, কিন্তু 7-8টা তো লাগবে না, আমরা তো 1টা 2টাও দিয়ে দিছি। দেখো, সুদ থাকলে একটা জাবেদা হবে, সুদ না থাকলে আরেকটা জাবেদা হবে, এরকম। এরপরে 6 নম্বরে, ইজারাকৃত সম্পত্তির অবচয় হিসাবভুক্ত করা হলে, ইজারাকৃত সম্পত্তির অবচয় জার্নাল কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সাথে ক্যাপিটাল লিজ লাগাই দিবা, শেষ।
এরপরে হচ্ছে তোমার 7 নম্বরে হিসাবকাল শেষে নামিক হিসাব বন্ধ করার জন্য। নামিক হিসাব কোনগুলো? আয় ব্যয় হচ্ছে নামিক হিসাব। তুমি দেখো এখানে যে জার্নালগুলো করছো, এখানে আয় আছে কোনগুলো, ব্যয় আছে কোনগুলো, সেগুলো বন্ধ করে দাও। বন্ধ করতে হয় কীভাবে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করতে হবে। তাহলে মনে করো জার্নালে তোমার খরচ আছে ডেবিট, যখন ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে বন্ধ করবা তখন সেটা হয়ে যাবে ডেবিট, বিপরীত হবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট ডেবিট। ওকে, তাহলে এখানে দেখো নামিক হিসাব বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর হলো অল কাইন্ড অফ এক্সপেন্স ক্রেডিট। এক্সপেন্সগুলো তখন কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। মনে রাখবা এক্সপেন্স কখন ক্রেডিট হয়। এরপরে আরেকটা আছে মালিকানা সত্ত্ব কখন ডেবিট হয়? যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে এগুলো বন্ধ করি তখনই একমাত্র সেটা উল্টায় যায়। ওকে, সো এখানে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর অল কাইন্ডস অফ, অর্থাৎ যে কোনো ধরনের এক্সপেন্স হোক সেটা ক্রেডিট হবে। এরপরে আসো 8 নম্বরে, মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী ইজারা গ্রহীতা সম্পত্তিটি ক্রয় করে নিলেন। ওই যে আমরা বললাম সাধারণত লিজের মালিকানা হস্তান্তরিত হয় না, তবে চুক্তি অনুযায়ী যদি চুক্তিতে উল্লেখ থাকে, শর্ত থাকে, তখন সেটা চাইলে ক্রয় করা যাবে। ইজারা গ্রহীতা এখন যদি সেটা ক্রয় করে, মনে করো ক্রয় করলে কী আসবে? তার কাছে সম্পদ আসবে। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে, লিজড অ্যাসেট ক্রেডিট হবে, এরপরে ক্যাশ ক্রেডিট হবে। এটা হচ্ছে আমাদের জার্নাল, অর্থাৎ আমাদের ইজারা গ্রহীতার বইতে এই 8টা জার্নাল হলেই হবে। হ্যাঁ, এর মধ্যে মনে করো আমরা যখন কোশ্চেন করতে যাব বা কিংবা কোশ্চেনের সলভ করতে যাব তখন দেখবো ওইখানে 4-5টা, হাইস্ট 6টা এরকম থাকতে পারে। মনে করো কিস্তির একটা আছে, কিস্তির মধ্যে সুদ নেয়, তো সুদ না থাকলে তো আমাদের সুদের এটা আসবে না। সুদ না থাকলে কি এই জার্নালটা আসবে? তখন আমাদের এটা দিতে হবে, এরকম আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত। তাহলে আমরা এটা কার বইতে শেষ করছি? এটা হচ্ছে ইন দ্য বুকস অফ লিজি, ইজারা গ্রহীতার বইতে শেষ করছে, অর্থাৎ যে ইজারা নিছে, যে সম্পত্তিটা ইজারা নিছে তার বইতে এই জার্নালগুলো দিছে। এখন আসো ইন দ্য বুকস অফ লেজার, ইজারা দাতার বই। ইজারা দাতার বইতে কী হবে? হ্যাঁ, তো ইজারা দিছে, হ্যাঁ যদি ইজারা দেয় তার কাছে কী হবে? দেনাদার বৃদ্ধি পাবে। তাহলে সম্পত্তি ইজারা দেওয়া হলে লিজ রিসিভেবল ডেবিট, রিলেটেড অ্যাসেট ক্রেডিট। রিলেটেড অ্যাসেট মানে সংশ্লিষ্ট সম্পত্তি, যে কোনো সম্পদ হতে পারে, জমি, ফ্রিজ, টিভি যা আছে যে কোনো সম্পদ হতে পারে, সেটা হচ্ছে রিলেটেড। যেটা হবে সেটা হবে এখানে। তাহলে দেনাদার বৃদ্ধি পাবে, লিজ রিসিভেবল ডেবিট, রিলেটেড অ্যাসেট ক্রেডিট। 2 নম্বর, ইজারা ভাড়ার সাথে যদি খরচ অন্তর্ভুক্ত না থাকে, খরচ অন্তর্ভুক্ত না থাকলে ক্যাশ ডেবিট আর হলো লিজ রিসিভেবল ক্রেডিট। 3 নম্বর হচ্ছে ইজারা মূল্যের উপর সুদ প্রাপ্য হলে। আগের বার কী হয়েছে? সুদ প্রদেয় হয়েছে, আর এখন সুদ প্রাপ্য হলে, কারণ আমি লিজ দিছি, লিজ দিলে আমার কাছে সুদ প্রাপ্য না, সুদ তো আমার কাছে প্রাপ্য, আমি পাবো ওর কাছ থেকে সুদ, লিজের কাছ থেকে আমি সুদ পাবো। সো এটা আমার জন্য প্রাপ্য হলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ওকে, 4 নম্বর হচ্ছে ইজারা প্রাপ্ত বানার সাথে যদি খরচ অন্তর্ভুক্ত থাকে। দেখো এখানে হচ্ছে খরচ অন্তর্ভুক্ত না থাকলে, আর এখানে অন্তর্ভুক্ত থাকলে, তাহলে ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট, ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট, এরপরে হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। ওকে, এগুলো আমরা ম্যাথ করতে গেলে আরও ইজিলি বুঝতে পারবো। এখন জাস্ট দেখো আর শিখতে থাকো। 5 নাম্বার হচ্ছে ইজারাকৃত সম্পত্তি বিক্রয়কালে কোনো খরচ সংগঠিত হলে। বিক্রয়কালে অর্থাৎ বিক্রয়ের সময় কোনো খরচ যদি সংগঠিত হয় তাহলে সেলিং এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। ওকে, 6 নম্বর বলছে হিসাবকাল শেষে নামিক হিসাব বন্ধ করার জন্য। নামিক হিসাব বন্ধ করার জন্য কী হবে? ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। আমরা জানি যে আয় সবসময় ক্রেডিট হয়, কিন্তু যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে সেটা বন্ধ করব তখন সেটা ডেবিট হয়ে যাবে, তার বিপরীত নাম হবে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ওকে, 7 নম্বরে দেখি ইজারার মেয়াদকাল শেষে সম্পত্তিটি যদি চুক্তি অনুযায়ী ইজারা গ্রহীতার নিকট বিক্রয় করা হয়। ওই যে আমরা বললাম ওইখানে কি হয়েছে? ইজারা আমি ক্রয় করছি, লিজের বইতে ইজারা ক্রয় করছে, আর এখন আমরা কার বই করতেছি? লেজরের বই, মানে সে বিক্রয় করতেছে সম্পত্তিটা চুক্তি অনুযায়ী। চুক্তি না থাকলে কিন্তু বিক্রি করা যাবে না, শর্ত থাকে লাগবে, চুক্তি লাগবে। এখন সে বিক্রি করলে তার কাছে ক্যাশ আসবে আর হলো গেইন অন লিজড অ্যাসেট ক্রেডিট।
ওকে, ক্যাশ ডেবিট, গেইন অন লিজড অ্যাসেট, ক্রেডিট। সো এই জার্নালগুলো আর কি আমাদের শিখতে হবে। এখানে আমরা ক্যাপিটাল লিজের দুইটা বইতে জার্নাল দিয়েছি, একটা হলো লিজের বই আর একটা হলো লেজরের বই। একজন হলো ইজারা গ্রহীতা, সম্পত্তি নিছে, আর একজন হলো ইজারা দাতা, সম্পত্তি ইজারা দিছে। ওকে, তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনো একটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। আর সব কথার মেন কথা হলো, আমি যদি বলি এখানে তোমরা বেশি প্যারা যদি মনে হয়, বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সংজ্ঞাটা শিখবা, এগুলো তোমার দেখার দরকার নাই। যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই ভালো, তোমার কাছে ভালো লাগবে, তুমি অনেক কিছু শিখতে পারছো। কখনও কাউকে পড়াতে গেলে কিংবা কারোর সাথে ডিবেটে গেলে তুমি জিতে যাবা এইগুলো বলতে গেলে, হ্যাঁ, এগুলো নিয়ে কারোর সাথে ডিবেট করতে গেলে তুমি জিতবা এরকম আর কি। সো বেশি প্যারা না নিতে চাইলে আমাদের এখানে শিখবা। এরপরে হলো লিজ দুই প্রকার, অপারেটিং লিজ, ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ স্বল্পকালীন, এরপরে হচ্ছে ফিচার্সগুলো শিখবা, স্বল্পকালীন, মেনটেন্যান্স এক্সপেন্স, ক্যান্সেলেবল রিস্ক। ক্যাপিটাল লিজ হলো দীর্ঘমেয়াদী, বাতিলযোগ্য না। এটা হচ্ছে ট্রান্সফার ওনারশিপ, নন ক্যান্সেলেবল, লং টার্ম। এরপর হচ্ছে ভবিষ্যতে লিজই সেটা কিনে নিতে পারবে, এই বিষয়গুলো একদম শর্টলি, হ্যাঁ। এরপরে হচ্ছে এই বিষয়গুলো এখন এখানে না দেখলেও হয়, আমরা ম্যাথের সময় গেলে এগুলো এমনি দেখবো যে অগ্নাশেষ মূল্য দুই ধরনের, একটা হলো গ্যারান্টেড আর একটা হলো আনগ্যারান্টেড। গ্যারান্টেড হলে আমরা সেটা বাদ দিব, আনগ্যারান্টেড হলে সেটা বাদ দিব না। কোনটা থেকে বাদ দিব? যদি গ্যারান্টেড হয় কোনটা থেকে বাদ দিব? বর্তমান মূল্য এবং ন্যায্য মূল্য দুইটা কোশ্চেনে বলা থাকবে, একটা বলা থাকবে আর একটা আমাদের বের করা লাগবে, তখন দুইটার মধ্যে যেটা বড় সেটা থেকে আমরা গ্যারান্টেডটা বাদ দেব, শেষ। এরপরে হচ্ছে ক্যাপিটাল লিজের সকল খরচ বহন করবে কে? ইজারা গ্রহীতা বহন করবে। আর অপারেটিং লিজের সকল খরচ বহন করবে কে? ইজারা দাতা বহন করবে। এই চ্যাপ্টারে আমাদের জাবেদা শিখতে হবে। জাবেদার জন্য আমরা ক্যাপিটাল লিজের দুইটা বই এখানে দেখলাম, ইজারা গ্রহীতার বইতে 8টা জার্নাল দেখলাম, আর হলো ইজারা দাতার বইতে আমরা 7টা জার্নাল দেখলাম। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবে। ধন্যবাদ সবাইকে।